জুলাই গণহত্যার বিচার মার্চে শুরু হয়ে শেষ হবে নির্বাচনের আগেই আশা আইন উপদেষ্টার। এই প্রক্রিয়ার উপরই নির্ভর করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। মামলাটি করা হয়েছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে। পর্যবেক্ষণ আপিল বিভাগের। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস। প্রস্তাবে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার এবং ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি সংবিধান থেকে বাতিলের সুপারিশ। রাতের ভোটের আয়োজকদের শাস্তি দাবি ইসি কমিশনের। জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে হত্যা মামলা। টিউলিপ সহ 5 পরিবারের সদস্যের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে গতিতে তদন্ত চলছে তাতে আগামী মার্চ মাসেই জুলাই গণহত্যার ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের বিচারিক কাজ শেষ হবে বলেও আশা করেন তিনি। আর এই বিচারিক প্রক্রিয়ার ওপরই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া না হওয়া নির্ভর করছে বলে ইঙ্গিত দেন আসিফ নজরুল। এদিকে সংস্কার কমিশনগুলোর মেয়াদ আরও 1 মাস বাড়ানোর কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধান 6টি সংস্কার কমিশনের মধ্যে 4টি কমিশন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো সমন্বয়ের জন্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিষ্কার করেন কিভাবে এই প্রস্তাবনার উপর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের রোডম্যাপ তৈরি হবে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান। মার্চেই ট্রায়াল শুরু হবে এবং নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের বিচারিক কাজ শেষ করার আশাবাদ জানান আইন উপদেষ্টা। উঠে আসে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গও। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগেই আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে তারেক রহমান সহ দণ্ড পাওয়া সবাইকে খালাস দেওয়া হয়েছে। নিম্ন আদালত ও হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আপিল বিভাগ বলেছে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। সেই সাথে আপিল করেন কাজী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদও। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার আদেশ দেয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া ও বাকি 2 আসামি। লিভ মঞ্জুর করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আপিল বিভাগ।
এরপর আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এতদিন তারা যে বলে এসেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, এ রায় তারই প্রমাণ। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন, এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। দুদকের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্রে যা পেয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি আদালতে কথা বলেছেন। যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করত, সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। সেই সাথে তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছর করে সাজা দেয়া হয়। বেগম খালেদা জিয়ার কথিত আত্মসাৎ নিয়ে যে তৎপরতা, তা সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে যে কেউ মনে করতে পারে সে সময় দুর্নীতির বিরুদ্ধে কতটা তৎপর ছিল দুদক এবং বিচার বিভাগ। অথচ যে সময়ে বিচার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেই সময়ের দুর্নীতির বেনিফিশিয়ারি হিসেবে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে গতকাল ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই সময়ের দুর্নীতি নিয়ে তখন দুদকের না ছিল কোনো পদক্ষেপ, না আদালতের ছিল কোনো টু শব্দ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিহাসের অংশ। রিপোর্ট করেছেন সিকান্দার রহমান। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে 4 সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেন। প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে এই বৈঠকে। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। সেখানে থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধান বিচারপতি। সংসদের মাধ্যমে
যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন। দুই কক্ষের স্পিকাররা থাকবেন, ডেপুটি স্পিকাররা থাকবেন, যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন। মনে করেছিলাম যে আমরা একটা নির্বাচন কমিশন নিয়োগ আইন করব, তো আমরা পরবর্তীতে আমাদের উপলব্ধিতে আসলো যে একটা নির্বাচন কমিশনের জন্য একটা কম্প্রিহেন্সিভ আইন করা দরকার, যেমন দুদকের আইন আছে এবং সরকারি কর্ম কমিশনের আইন আছে। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতা কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। গত 3 মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশন। আমরা আইডেন্টিফাই হচ্ছে 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি এই 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা। দুদকের আমরা এমন একটা প্রতিষ্ঠান চাই যার মধ্যে যারা কর্মী হিসাবে থাকবেন সকল পর্যায়ে তাদের এক ধরনের সেন্স অফ ওনারশিপ থাকবে, প্রাইড থাকবে যে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে কাজ করছে। সেই জন্য যেরকম প্রণোদনার দরকার, সেই জন্য আমরা বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি, ইনক্লুডিং হায়ার স্কেল মানে বেতন ভাতার। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশগুলো এখন বড় পরিসরে আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে বাংলাদেশে। সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি বাদ ও গণতন্ত্র বহাল রেখে 4 মূলনীতির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহারের সুপারিশ করা হচ্ছে। এদিকে 2018 সালে যারা রাতের ভোটের আয়োজন করেছে তারা এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনার পাশাপাশি মোট 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। মাহফুজ শুপুর রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাবসহ 7 দফা সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকত্ব এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। 2 কক্ষের মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষ হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে হবে নিম্নকক্ষ। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরও 100 জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর হবে। 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। একজন সংসদ সদস্য একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থা তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না।
এদিকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিকেলে সংসদ ভবনে সাংবাদিকদের এসব কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই আমরা একটা জরিপ করেছি, এই জরিপে প্রায় 90% মানুষ, এখানে 46,000 ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করেছে এবং প্রায় 90% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তার পক্ষে মতামত দিয়েছে। আইসিটি আইনে সাজাপ্রাপ্তদের কোনো দলের সদস্য না করা এবং যারা মানবাধিকার লঙ্ঘন ও গুম খুনের সাথে জড়িত তাদেরকে নির্বাচনের বাইরে রাখার সুপারিশের কথাও জানিয়েছেন কমিশন প্রধান। আইসিটি আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম খুন তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি দায়বদ্ধ করার কথা বলেছে কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতির পাশাপাশি কালো টাকা সাদা করার বিধান বন্ধ এবং সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের পূর্বা অনুমতির বিধান বাতিল সহ 47টি সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। রাজধানীর মাইডাস সেন্টার এক ব্রিফিংয়ে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান আশা করেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলেই তাদের করা সুপারিশে একটি আদর্শ দুর্নীতি দমন কমিশন গঠন সম্ভব। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে কমিশন। প্রতিবেদনের বিস্তারিত জানাতে রাজধানীর মাইডাস সেন্টারে ব্রিফিং করেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, আদর্শিক দুর্নীতি দমন কমিশন গঠনে 5 ধাপে 47টি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী জমা দেয়া, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরে পূর্বানুমতির বিধান বাতিলের সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনের ন্যূনতম একজন নারী সহ কমিশনের সদস্য সংখ্যা 3 থেকে বাড়িয়ে 5 সদস্যে উন্নীত করা হলেও কমিশনের মেয়াদ কমিয়ে 4 বছর করার প্রস্তাব দেয়া হয়েছে। দুদকের অভ্যন্তরীণ বিষয়গুলোর ক্ষেত্রেও করা হয়েছে কিছু সুপারিশ। সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়। কালো টাকার বৈধতা দেওয়ার, অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের 32-এর 2004 যে আইন, তার 32-এর ক বিলুপ্ত করতে হবে। সেটি আপনারা জানেন, সেটার মাধ্যমে জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আমরা সেটাকে রহিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। সুপারিশ বাস্তবায়নে স্বল্প মেয়াদে 6 মাস, মধ্য দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ 4 বছর সময় লাগবে বলেও জানান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এই প্রথম মামলা হয়েছে। পাশাপাশি তার 2 ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রাসেল আহমদ তুহিনের বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা সহ 124 জনকে। মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল। মামলার আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হচ্ছে। শেখ হাসিনা 1 নম্বর আসামি ও 2 নম্বরে আছেন শেখ রেহানা। রয়েছে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামও। বাদী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় তিনি মামলা করেছেন। মামলায় বলা হয়, ছাত্র জনতার আন্দোলন দমনে দেশ বিদেশে অবস্থান করা আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হতে পারে সেই নির্দেশনা দেন তারা। আন্দোলন দমাতে গণহত্যার নির্দেশও দেন। গেল বছরের 4 আগস্ট দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলিতে বাদীসহ অনেকেই আহত হয়। সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার
আঞ্চলিক পরিচালক পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির দাবি, যোগ্যতা না থাকলেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে বসান। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ পরিবারের 5 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক। রিপোর্ট ফরুক বাবুর। অটিজম নিয়ে কাজ করা শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। 2024 সালের ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন পুতুল। পুতুলকে পরিচালক পদে বসানোর পেছনে ক্ষমতার প্রভাবের কথা কে জানিয়েছে তা পরিষ্কার করেননি দুদক মহাপরিচালক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে দুদক। একই সাথে তার চাচা তারেক সিদ্দিকী সহ পরিবারের 5 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগের প্রভাবশালী 2 এমপি ও তাদের পরিবারের অর্থ পাচারের মামলা করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদেশি ইনকামিং কলের 3,32,00,000 মার্কিন ডলার দেশে ফিরিয়ে আনেননি সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিবারের প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজ। অর্থ পাচারের অপরাধে নানক সহ তার পরিবারের 2 সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি হচ্ছেন সৈয়দা আরজমান বানু, চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, জনাব এস আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, এবং জনাব জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন সংসদ সদস্য, ঢাকা 13। নানকের পথে হেঁটেছেন সাবেক এমপি শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশন। ক্ষমতার প্রভাবে 2,51,00,000 মার্কিন ডলার দেশে না এনে অর্থ পাচারের অপরাধ করেছে ওসমান পরিবার। বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চটপটির দোকান ও 2টি হোটেল বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম শাখা থেকে 234 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রাষ্ট্রপক্ষে শুনানি করেন। পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট AM আজহারুল ইসলামের আদালত এসব আদেশ দেন। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, হাজি সেলিম, জুনায়েদ আহমেদ পলক ও সোলাইমান সেলিম সহ 14 আসামিকে। আজকে বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং এবং সাবেক আইসিটি মন্ত্রী জনাব আহমেদ পলক এবং আরেকজন ইউপি চেয়ার মেম্বার তারা মিয়া, তাদের 3 জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলায় 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর
সালমান এফ রহমান এবং পলক তারা মিয়ার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই বড় সমস্যা হিসেবে কাজ করছে। সেগুলোকে ভেঙে দিয়ে তা পুনর্গঠন না করলে পরিস্থিতি পাল্টানো সম্ভব নয় বলেছেন শীর্ষ ব্যবসায়ীরা। ভ্যাট ও শুল্ক আরোপের ক্ষেত্রে সব সরকার একই রকম আচরণ করছে বলেও মন্তব্য করেন তারা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সরকার ব্যবসা করতে চায়, এজন্য আগামী 6 থেকে 1 বছরের মধ্যে সরকারি প্রতিষ্ঠানকে ছেড়ে দিতে চায়। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। চাকরির বাজারে প্রতি বছর অন্তত 20 লাখ নতুন মুখ যুক্ত হবার বিপরীতে দেশে প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আশঙ্কার বিষয়, গত কয়েক বছর বিনিয়োগ কমেছে ধারাবাহিকভাবে। এমন বাস্তবতা রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ব্যবসায়ীরা পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ কারণে বিদেশি বিনিয়োগকারীরা আসতে নিরুৎসাহিত হচ্ছেন। ইনস্টিটিউশন রিফর্ম দরকার। আপনার সব ইনস্টিটিউশনগুলি, আমি এই যে আমাদের যারা ছাত্র নেতারা আজকের কথা বলছে, সব ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে, সব স্ট্রাকচার ভেঙে দিতে হবে, নতুন করে স্ট্রাকচার করতে হবে। এবং সেটা হতে হবে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি, তার প্রথম মোটো হবে সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ। সবগুলো কারাপ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন যে ব্যাটটা বসানোর আগে, গ্যাসের দাম বাড়ানোর আগে তারা যেন চিন্তা করেন গ্যাস কে কে ব্যবহার করে, কেন ব্যবহার করে, তার প্রোডাক্ট কস্ট এখন কত, আর এটা বাড়ালে কত হবে। কারণ কি অলরেডি আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিরা ওনারা দিতে পারলে আমি খুশি হইতাম। আমি যদি উনি আমার ইন্ডাস্ট্রিতে নেয়, আমি পাবলিকলি বললাম এটা আপনার, আমি ওনাকে দিয়ে দিব, আপনারা এটা প্রচার করতে পারেন। যিনি বলেছেন খুব একটা ইন্টারভিউ, আমার যে ইন্ডাস্ট্রিটা ওনার পছন্দ আছে সেটা নিয়ে নিক, চালাক, আমি হেল্প করব। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 100টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের চিন্তা সঠিক ছিল না, তাই আগামী 2 বছর কেবল 5টি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হবে। এই 5টা সাকসেসফুলি যদি আমরা গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, রাস্তা এই সব কিছু অফার করতে পারি ইনভেস্টরদেরকে, তখনই আমরা বাকি ইকোনমিক জোনগুলোর দিকে তাকাবো। তার পর্যন্ত আমরা অন্যগুলো নিয়ে কোনো ইন্টারভেনশন করবো না। আগামী 6 মাস 1 বছরে দেখবেন যে উই উইল স্লোলি ট্রাই টু গেট আউট অফ ডুইং বিজনেস। সরকারের আসলে ব্যবসা করার দরকার নেই, প্রাইভেট সেক্টর ব্যবসা করবে, আমরা ব্যবসার গ্রাউন্ডটা তৈরি করে দিব। আগামী 7 থেকে 10 এপ্রিল দেশে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। রাতের ঢাকায় পথের পাশে ফুটপাতই তাদের ঠিকানা, মাথা গোজার ঠাঁইটুকুও নেই। জীবিকার তাগিদে শহরে এসে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। ব্যস্ত নগরীর ক্লেদ আবর্জনা থেকেই কুড়াচ্ছেন জীবনের রসদ। চরম দরিদ্র নানা বয়সের এই মানুষগুলোর কথা জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বর্তমানে দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা 4,17 লাখ। এর মধ্যে 6.5% অবস্থা আরও শোচনীয়। শহরেও এদের বসবাস রয়েছে। পথে ঘাটে, ফুটপাতে তাদের কষ্টের দেখা পাওয়া যায়। ইট পাথরের ফুটপাতে দিন শেষে জুবুথুবু কোমল শয্যা এই মানুষগুলোর জন্য। প্রচণ্ড শীতে কুয়াশার আবরণে গুটিসুটি হয়ে রাত কাটে তাদের। শীতের মধ্যে কম্বল সম্বল নাই, শীতের মধ্যে কম্বল হতন যায়, ওইতে আবার বেশি ঘুমে দিলে সালাড দিয়ে থাকুন। খাওয়ার অনেক কষ্ট মামা, কষ্টর কারণে আমি এই ঢাকায় আজকে 4 দিন ধরে আসছি। আমার কেউই নাই গা, আমার দুনিয়াতে আমার কোনো নাই, শুধু আমি একা। দারিদ্র্যের কষাঘাতে বিধ্বস্ত জীবন। কারো কারো জীবন কাটছে বোতল কুড়িয়ে। আবর্জনা আর ময়লা থেকে জীবিকার উৎস বের করছে কেউ কেউ। বাবা চললো সই, না চললো সই, মানুষ একটু সাহায্য করে, একটু হুকার হয়। রাতের 8টা থেকে শুরু হয়, রাতের 4টা-5টা বাজে শেষ হয় আর কি আমার কাজ। এটা মাসে কয়দিন করেন আপনি? কোথাও 30 দিনই কাজ করতে হয়। অন্য কাজ করতাম, অন্য কাজে মনে করেন পোষায় না, তাই মনে করেন এই লাইনে। গোটা শহর যখন ঘুমিয়ে, ক্ষুধা নিবারণের তাগিদে বিনিদ্র কাটে তাদের রাত। কনক্রিটের নগরীর নির্মম বাস্তবতায় বেঁচে থাকার এ লড়াই চিরন্তর। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই বিপ্লবে যেসব পুলিশ সদস্য গুলি করেছে ভিডিও দেখে শনাক্ত করে তাদের সবাইকে ধরা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেফতার কার্যক্রম বন্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন পালিয়ে যেতে না পারে, নিয়মিত মনিটরিং চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সকালে আনসার সদর দফতরে গার্ড অফ অনার দেয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, এক হচ্ছে ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দলনিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত 40তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে বলে জানান আইজিপি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে বলেও জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন কাজ করছে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। পরিবর্তিত সমাজের সারথি হিসাবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। 20 জানুয়ারি প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরে ঋণের সুদহার কমানো ও পরিশোধের মেয়াদ 30 বছর করার প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি। বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের সাথে সম্পর্কে হোঁচট খাবে না। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বলে জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। আসন্ন চীন সফর নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সফরে চীনের সাথে ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতির সব বিষয়ে আলোচনা হবে। দুদেশের নৌ সহযোগিতা চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলেও জানান তিনি। ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। আসলে প্রকল্পের চেয়ে বড় কথা হলো যে এখানে আমাদের যেটা এমওইউ আছে এই নদীর সহায়তার, নদী নিয়ে কোঅপারেশনের ব্যাপারে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে। বাংলাদেশ সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক মেনে চলতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। সীমান্তের 150 গজ বাইরে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা থাকলেও ভারত কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতের বাইরে চলে গেছে, এমন কথা উল্লেখ করে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, রাজনৈতিক মামলার ক্ষেত্রে সরকারের আদেশ মেনে রায় দিচ্ছে আদালত।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ছোটখাটো চুরি ডাকাতির ঘটনার বিচার হচ্ছে, কিন্তু শেখ হাসিনার শাসন আমলের মতো রাজনৈতিক মামলায় উচ্চ আদালত সরকারের নির্দেশে রায় দিচ্ছেন। অধ্যাপক ফজলুল হক বলেন, এমনভাবে বিচার চললে আইনের প্রতি মানুষ আস্থা হারাবে। তার দাবি, যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক ও IMF বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন করে দিচ্ছে। তিনি মনে করেন, ভারত বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনীতি ঠিক হবে না। প্রশাসন ও শিক্ষা কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। নাটোরের নলডাঙ্গা রামসা কাজীপুরে 2004 সালে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সব আসামি খালাস দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক AFM মারুফ চৌধুরী এ রায় দেন। 2004 সালের 7 ফেব্রুয়ারি 18টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একই এলাকার আনিসুর সাহেব ছেলে আসাদুজ্জামান আসাদ নলডাঙ্গা থানায় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 105 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় দুলু সহ 94 জনকে 2007 সালের 6 আগস্ট 5 বছরের সশ্রম কারাদণ্ডের ও 10,000 টাকা জরিমানার আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রৌনক মাহমুদ। পরদিন জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন তালুকদার দুলু সহ 30 জন। বিদ্যমান আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের আলোকে অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করে ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরির প্রস্তাবনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সাথে ডাকসুর সভাপতি পদটিতেও শিক্ষার্থীদের ভোটে নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা। নারী শিক্ষার্থীকে অগ্রাধিকার দিয়ে ভিপি ও AGS পদে 2 জন করে রাখার প্রস্তাবনা দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিমুল প্রস্তাবনাগুলো তুলে ধরেন। ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের দোসর দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা, ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। একজন থাকবে মেয়ে সহসভাপতি প্রমীলা, একজন থাকবে পুরুষ, এবং একই সাথে AGS থাকবে একজন ছেলে, AGS একজন থাকবে মেয়ে। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে জরিমানা বাবদ 44 কোটি টাকা পরিশোধ করতে হবে আসামিদের। তবে এরই মধ্যে 12 বছর 3 মাস কারাভোগ করেছেন রফিকুল আমিন ও ডেস্টিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। কারাগারে থাকার সময়ের সঙ্গে দণ্ডাদেশ সমন্বয় করার আদেশ হওয়ায় তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ সহ 45 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় এ পর্যন্ত 15 আসামি পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC। দিনটি উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন SMC ও SMC এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইম নাসির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে। সফল অংশীজনের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে পরিবার পরিকল্পনা কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে SMC। এই বিশেষ দিনটি দেশের প্রতিটি নাগরিকদের জন্য গর্বের ও আনন্দের বলে জানান তিনি। এ সময় 50 বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই গণহত্যার বিচার মার্চে শুরু হয়ে শেষ হবে নির্বাচনের আগেই আসা আইন উপদেষ্টার। এই প্রক্রিয়ার উপরই নির্ভর করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস।
মামলাটি করা হয়েছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে পর্যবেক্ষণ আপিল বিভাগে। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস। প্রস্তাবে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার এবং ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি সংবিধান থেকে বাতিলের সুপারিশ। রাতের ভোটের আয়োজকদের শাস্তি দাবি ইসি কমিশনের। জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে হত্যা মামলা। টিউলিপ সহ পরিবারের 5 সদস্যের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewsে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।